দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অত্যন্ত কি বলবো, বিস্ময়জনকভাবে বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে টি-20 সিরিজটা জিতে গেছে। যারা খেলা দেখছেন বা খেলা দেখেন নাই তারা যদি খেলা না দেখেন তাহলে মজা পাইবেন না। অ্যাটলিস্ট অন্তত পক্ষে ইউটিউবে গিয়ে ঘেটে ঘুটে হাইলাইটসটা দেখে আসুন। সিরিয়াসলি দর্শক হিউজ লেভেলের মজা পাবেন। বিকজ বাংলাদেশ কিন্তু আগে ব্যাটিংয়ে নেমে 129 রান করছিল ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই 129 রান ওয়েস্ট ইন্ডিজের এই টিমটা চেস করতে পারে নাই। তাও কেমনভাবে পারে নাই, 1-2 রানের ব্যবধানে তারা হারে নাই, তারা কিন্তু হারছে 27 রানের ব্যবধানে। দর্শক আপনি চিন্তা করেন, 20 ওভারের খেলা যেখানে 120টা বল হয়, 120 বলে 130টা রান করতে হইতো আর ওয়েস্ট ইন্ডিজকে, সেইখানে তারা রান করতে পারছে মাত্র 102 রান অল আউট। সব কয়টা উইকেট পড়ে গেছে। আপনি কি কখনো চিন্তা করেন যেই টিমের টপ টু বটম অলরাউন্ডার নিয়ে খেলে, টপ টু বটম সবাই ব্যাটিংটা করতে পারদর্শী, সেরকম একটা টিমের এগেনস্টে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতে গেছে। তাও সেই 2টা টার্গেটটা কী ছিল? একটাতে মামুলি টার্গেট ছিল, প্রথমটাতে 148, দ্বিতীয়টাতে 130। 2টা স্কোরে ওয়েস্ট ইন্ডিজ টিম টপকাইতে পারে নাই। আজকে যখন খেলা শুরু হয়েছে দর্শক, বাংলাদেশের সেই একই সিচুয়েশন, একই দৃশ্য দেখা দিছে। জাস্ট আজকে জায়গা চেঞ্জ করে লিটন কুমার দাস আগে ব্যাটিং করতে নামছিলেন, কিন্তু সেই একই দশা। 11 বল খেলে তিনি 3 রান করে আউট হয়েছেন। আজকে লিটন কুমার দাসকে নিয়ে কিছু বলবো না, বিকজ আমি জানি না লিটন কুমার দাসের কাছে আসলে এক্সপেকটেশন রাখা কতটা গুরুত্বপূর্ণ। লিটন কুমার দাস কবে আমাদের এক্সপেকটেশনের জায়গায় পূরণ করতে পারবেন আই ডোন্ট নো। তো যাই হোক, গেল তার কথা। প্রথম 3টা উইকেট আমাদের খুব চিপলি চলে গেছে। তানজিদ হাসান তামিম, কি বলবো আসলে, লিটন কুমার দাসের জায়গায় তিনি খেলছেন, তার জায়গায় খেলছেন লিটন কুমার দাস, কিন্তু ফলাফল দুজনের ঘুরে ফিরি একই, ওই যে ঘুরে ফিরি বর্ডার তল। তারপরে আসেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু আজকে দলে ইনক্লুডেড ছিল। মেহেদী হাসান মিরাজ আপনার 25 বলে 26 রান করছে 101 স্ট্রাইক রেটে। জাকের আলী 20 বলে 21 রান করছে। এই মোটামুটি একটা স্কোরের মধ্যে আর কি দুজন ছিল। বাট সবচেয়ে বড় যে জিনিসটা ফ্যাক্ট হয়েছে সেটা হচ্ছে, আগের ম্যাচেও কিন্তু আমরা এটা দেখছি, শেষের দিকে এসে শামীম পাটোয়ারি আপনার 13 কি 14 বলে 23-24 রান করে একটা ইনিংস করে 147 পর্যন্ত স্কোরটা নিয়ে গেছিলেন। আজকেও সেম ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে আজকেও শামীম হোসেন কিন্তু 17 বলে 35 রানের একটা ইনিংস খেলছেন। শেষের দিকে এসে একদম মানে সময়োপযোগী একটা ইনিংস, তার ওই 35 রানটা না হইলে হয়তোবা বাংলাদেশের 129 রানটাও হইতো না। তো যাই হোক, ব্যাটিংয়ে বাংলাদেশের খুবই মামুলি একটা স্কোর ছিল, যেটা আমি যখন খেলা দেখতেছিলাম বা আমি যে 129 রান, আসলে আগ্রহটাই হারায় ফেলছিলাম যে 129 রান এটা ওরা 12-14 কিংবা 15 ওভারে করে ফেলতে পারে। কেন পারবে না দর্শক? যেই টিমের টপ অর্ডারে আছে ব্রেন্ডন কিং, তার সাথে ওপেন করতে কে নামেন? জনসন চার্লস। ওয়ান ডাউনে স্পাইসম্যান অ্যান্ড্রি ফ্লেচার, 4 নম্বরে নিকোলাস পুরান। মানে এরা ফ্র্যাঞ্চাইজি, কোন ফ্র্যাঞ্চাইজি লিগে এরা খেলে না ভাই? আপনি হিসাব করে দেখেন কোন ফ্র্যাঞ্চাইজি লিগটাতে এরা খেলতেছে না। তারপর হচ্ছেন রস্টন চেজ, রবমান পাওয়েল, রোমারিও শেপার্ড, আকিল হোসেন। এই যে প্লেয়ারগুলোর নাম বললাম, এরা তো ভাই কেউ কারোর চাইতে কম না। দুনিয়ার কোন ফ্র্যাঞ্চাইজি লিগ আছে যেইখানটাতে এই প্লেয়ারগুলো খেলে না? আপনি বলবেন খর্বশক্তির টিম ওয়েস্ট ইন্ডিজ? নো 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 নো। যদি সেটা বলে থাকেন, আপনি জানেনই না ওয়েস্ট ইন্ডিজ টিমে কারা খেলে, ওয়েস্ট ইন্ডিজ টিমের শক্তিটা কোন জায়গায়। ওয়েস্ট ইন্ডিজ টিম যে টিম নিয়ে খেলছে সবচাইতে শক্তিশালী দল। ইভেন এই টিমটাই সাউথ আফ্রিকাকে কিছুদিন আগে হোয়াইট ওয়াশ করছে টি-20তে, যখন সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেছিল। তো সেই টিমটাকেই বাংলাদেশের এই টিম, এই যে নতুন টিম, এরা যে হারায়া দিল, সিরিজটা জিতে নিল, এক কথায় অবিস্মরণীয়। উল্টাপাল্টা হয়ে গেছে। বাংলাদেশ ওয়ানডেতে সবসময় ভালো আমরা জানি, কিন্তু বাংলাদেশ এখন যেই কাজটা করে দেখাইছে, যেটাতে আমরা ভালো না, যে ফর্মেটটাতে আমরা ভালো ক্রিকেট খেলি না, সেইখানটাতে কিন্তু বাংলাদেশ একদম টপ ক্লাস পারফরমেন্স করে দেখাই দিছে। বাংলাদেশের বোলিংটা কী ছিল ভাই! তাসকিন আহমেদ ইউ বিউটি, তাসকিন আহমেদ তার প্রথম ওভারেই এসে ব্যাক টু ব্যাক 2টা উইকেট তুলে নিয়েছেন 19 রানের মাথায়। যখন 19 রান করছিল, জনসন চার্লস আর ব্রেন্ডন কিং খুবই ফ্লুয়েন্টলি ব্যাটিং করছিলেন দুইজন, 2 ওভারে 19 রান হয়ে গেছিল। সেইখানে এসে
আপনার তাসকিন আহমেদ তৃতীয় ওভারে এসে ২টা উইকেট তুলে নিয়েছেন। ২টা উইকেটই ভেরি, ভেরি ভাইটাল। একটা ছিল আপনার ব্রেন্ডন কিং আর হচ্ছেন অ্যান্ড্রে ফ্লেচার। দুইজনেই আ আপনার পিছনে পিছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। তারপরে গেল হচ্ছে আপনার আ আ শেখ মাহেদী হাসান বোলিংয়ে আসলেন। উনি এসে কিন্তু আপনার নিকোলাস পুরানকে আউট করে দিলেন। মোটামুটি আপনার কি বলবো আসলে মানে আন্ডার 15 নিচেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ৫টা ৬টা উইকেট পড়ে গেছে। মানে লাইক ১ম ম্যাচ। কিন্তু একটা জায়গা ছিল সংশয়ের। রবমান পাওয়েলের একটা ক্যাচ উঠেছিল। আপনার সেই ক্যাচটা তালুবন্দী করতে পারে নাই সৌম্য সরকার। তখন কিন্তু পাওয়েলের স্কোর ছিল 0। মানে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে এই যে রবমান পাওয়েলের উইকেটটা যে ক্যাচটা মিস করে ফেললো, সেই জিনিসটা কি আসলে ম্যাচের উপর এফেক্ট করবে কিনা? কিন্তু আসলে ভাগ্য সুপ্রসন্ন বাংলাদেশের যে রবমান পাওয়েল একটু পরেই আউট হয়ে গেছেন। সেটা মেহেদী হাসান মিরাজের অসাধারণ একটা ক্যাচের কারণে। বল করেছিলেন তানজিম হাসান সাকিব। তারপরে আপনার বাংলাদেশি বোলাররা আজকে স্পিনাররা রিশাদ হোসেন উনিও কিন্তু বেশ ভালো বোলিং করেছেন। ৩ ওভার বল করে ১২ রান দিয়ে ২টা উইকেট পেয়েছেন। হাসান মাহমুদ ১টা উইকেট পেয়েছেন যদিও, কিন্তু বেশ ভালো বোলিং করেছেন। তাসকিন আহমেদ আউটস্ট্যান্ডিং ৩টা উইকেট নিছেন। তানজিম হাসান সাকিব উনিও ২টা উইকেট নিছেন। তারপর হচ্ছেন আপনার শেখ মাহেদী, আপনার যেই পাওয়ার প্লেতে যে বোলিংটা ভেরি, ভেরি কার্যকর হইতেছে শেখ মাহেদীর জন্য, উনিও ২টা উইকেট নিছেন। তো একদম টোটালি অল আউট করে দিয়েছে ১০২ রানে ওয়েস্ট ইন্ডিজকে। তো দর্শক আসলে এই যে ম্যাচ যে বাংলাদেশে যে প্রত্যাবর্তনটা ঘটলো, নতুনভাবে বাংলাদেশ যে শুরুটা করলো, ওয়ানডেতে পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেল, টেস্টে সিরিজ হারলো, সেইখানে টি-20 সিরিজটা জিতলো। অ্যাকচুয়ালি আসলে একদম খালি হাতে ফেরার মতো কিছু নয় বাংলাদেশের। একটা জেতার মতো একটা জায়গা তো থাকতে হয়, সেটা আপনি যার এগেনস্টেই খেলেন। ওয়েস্ট ইন্ডিজ বর্তমানে টি-20তে টপ পারফর্মার একটা টিম, তাদের এগেনস্টে জিততে পারাটা অনেক বড় বিষয়। সেখানটাতে তো আমরা সিরিজ জিতে গেছি। তাহলে আপনি এই জয়টাকে কিভাবে মূল্যায়ন করেন? আর কোন জায়গাটাতে বাংলাদেশ স্ট্রং ছিল? লিটন কুমার দাসকে নিয়ে কিছু বলার থাকলে সেটাও আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে যাবেন। পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখা হবে, নতুন কোনো কিছু নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।